কোন দল জিতলে পরে দেশের জন্য কল্যাণকর, আমি আমার দৃষ্টিতে এবং ফ্যাক্টের আলোকে কোন দল জিতলে দেশের জন্য কল্যাণকর হবে সেটা আমি বলছি। আপনারা দেখুন, 5 আগস্টের পূর্বে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম ছিল। দেশে ত্রাহি ত্রাহি অবস্থা চলছিল। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাগর এগুলা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। জনগণের বাক স্বাধীনতা ছিল না। রাজনৈতিক দলগুলা দীর্ঘ প্রায় 17 বৎসর ধরে আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা অবসান ঘটানোর জন্য চেষ্টা করে আসছিল, কিন্তু তারা সফল হচ্ছিল না। সফল না হওয়ার নানাবিধ কারণ রয়েছে। তার মধ্যে আমি প্রথম যে কারণটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ছিল দুদুল্যমানতায় ভরপুর। তাদের নেতৃত্বের একটা অংশ ইন্ডিয়ার সাথে এবং তদানীন্তন আওয়ামী লীগের সাথে লেয়াজো মেনটেন করে চলতো। যেমন মির্জা আব্বাস, বিরোধী দলের অনেকে ক্ষতিগ্রস্ত হলেও মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। বিএনপির এইরকম অনেকগুলি মুনাফিক নেতার কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোটা সম্ভব হয়নি। পরবর্তীতে ছাত্ররা যখন নেতৃত্বে আসে, সেখানে কিন্তু দেশের আম জনতা তাদেরকে সহযোগিতা করতে থাকে। এক পর্যায়ে 5 আগস্ট সেই আওয়ামী লীগের কাঙ্ক্ষিত পতনটা হলো। আওয়ামী লীগের পতনের পর ঠিক 6 আগস্ট থেকে দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগ যে অপকর্মগুলো করত, সেই অপকর্মের স্থানগুলো দখল করে নেই জাতীয়তাবাদী দল বিএনপির একটা অংশ। অথচ এই বিএনপি দীর্ঘ 17 বছর নির্যাতিত ছিল, মজলুম ছিল। একইভাবে জামায়াতে ইসলামী মজলুম ছিল এবং নির্যাতিত ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকে জাতীয়তাবাদী দল বিএনপির একটা অংশ তারা মজলুম থেকে জালিমে পরিণত হয়ে যায়। দখল করে বসে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, এমনকি তারা নিজেদের নেতাকর্মী 200 শতাধিকের অধিক তারা খুন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকায় দেখতে পেয়েছি যে পাথর চাপা দিয়ে, পাথর মেরে কীভাবে তারা তাদেরই দলের লোককে তারা খুন করেছে। এরকম 200 শতাধিক খুন তারা করে ফেলেছে। এখন আমাদের কথা হলো, এই বিএনপি এখনও কিন্তু ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় না আসতে এত অপকর্ম, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন এরকম অপকর্ম করেছে। ক্ষমতার যাওয়ার আগে কিন্তু আওয়ামী লীগ এইরকম অপকর্ম করেনি। বিএনপি বিগত 16-17 মাসে যে অপকর্মগুলো করেছে ক্ষমতায় না থেকেও, তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে কয়েক গুণ ছাড়িয়ে যাবে। তখন রাষ্ট্রীয়ভাবে দেশের আকাশ বাতাস মজলুমের আর্তনাদে ভারী হয়ে যাবে। আর তাই এখন ভোট কাকে দিতে হবে, কে আসলে ভালো হবে, আপনারা এটা বুঝতে পারছেন। জামায়াতে ইসলামী, আপনি জামায়াতে ইসলামী কিন্তু আমার পছন্দের দল নয়, বিএনপিও কিন্তু আমার পছন্দের দল নয়। বাংলাদেশে অনেকগুলি দল আছে, তাদের যে কোনোটি যদি আমার শতভাগ যদি পছন্দের দল হতো, তাহলে আমি যে কোনোটির সাথে সেই শতভাগ পছন্দের দলটির সাথে কিন্তু আমি কাজ করতাম। কিন্তু আমি আজ থেকে আমরা অনেকে মিলে বাংলাদেশ ঐক্য পার্টি নামক একটি দল 5 বছর আগে গঠন করেছিলাম। সেটার মাধ্যমে আমাদের ফিলোসফি, আমাদের দৃষ্টিতে উৎকৃষ্ট ফর্মুলা বাস্তবায়ন করার নিমিত্তে আমরা 300 আসনে সেরকম প্রার্থী সংগ্রহ করে ক্ষমতায় যাওয়ার আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেভাবে ক্ষমতায় যাওয়ার মতো 151 আসনে জিতার মতো আমরা সেরকম জনপ্রিয়তা, সেরকম অ্যাক্টিভিটিস আমরা শো করতে না পারায় আমরা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না, একটা দলও আমাদের মনোপুত নয়, তাই বলে আমরা ভোট দিব না, এটাও কিন্তু হয় না। এটা এরকম ভোট না দেওয়াটা হবে এটা চরম অনৈতিক। কারণ আমি মনে করি আমার দলটাই শ্রেষ্ঠ, কিন্তু আমার দল ক্ষমতায় যাবে না। এখন আমার উচিত কী হবে? ভোট না দেওয়া এটা উচিত হবে না, ভোট দিতেই হবে। কাকে দিব? যতগুলো দল আছে, যদিও আমার অপছন্দের, সবগুলো দল থেকে বাছাই করে অপেক্ষাকৃত যে দলটি ভালো সেই দলটিকে ভোট দেওয়া দেশের প্রত্যেক জনগণের কিন্তু নৈতিক দায়িত্ব। সেভাবে আমরা যাচাই বাছাই করে দেখেছি। জামায়াত জোটটা কিন্তু এখানে ওই বিএনপি জোটের থেকে অনেক অনেক এগিয়ে। এখন দেখুন, আমরা সব সময় বাংলাদেশ ঐক্য পার্টি বলে আসছি, 5 বছর ধরে আমরা বলে আসছি, মহাজোট ও 20 দলীয় জোট দেশের বাকি 85% জনগণের নিয়ে বাংলাদেশ নামক মায়েরই সন্তান। সেই হিসেবে আমরা সকলে পরস্পর ভাই ভাই। বাংলাদেশ নামক রাষ্ট্রে সবারই অবদান রয়েছে। আর তাই বিভাজিত না হয়ে
কাউকে মাইনাস না করে সবার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা কিন্তু এইরকম কথাগুলো আমরা বলে আসছি, কিন্তু আমাদের এইরকম টাইপের কথা কিন্তু জামায়াত এবং বিএনপি এত বছর ধরে বলে আসছিল না। সেজন্য আমাদের কোনো দলে কাছাকাছি পর্যায়েও আমাদের পছন্দের ছিল না। কিন্তু আপনারা দেখেছেন গত বেশ কিছুদিন আগে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক জিয়াকে দেখতে গিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। সেই ডাক্তার শফিকুর রহমান তারেক জিয়াকে প্রস্তাব দিয়েছে ক্ষমতায় আসলে ইনক্লুসিভ সবারই নিয়ে সরকার গঠন করবে। কত চমৎকার কথা তিনি বলেছেন। কিন্তু তার বিপরীতে এখন বারে বারে বিএনপির পক্ষ থেকে বলে আসতেছে যে আমরা জামায়াতকে বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। তাহলে এখানে জামায়াত ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলতেছে, অন্যদিকে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে এক্সক্লুসিভ পলিটিক্সের কথা বলতেছে। এখন জামাতের যে অবস্থান অস্বীকার করার কোনো জো নাই, তদ্রূপ আপনার বিএনপিকেও অস্বীকার করার জো নেই। আওয়ামী লীগ সব সময় বিএনপি এবং জামায়াতকে অস্বীকার করে আসছিল। অস্বীকার করার কারণে দেশ আগাতে পারে নাই, দেশের ক্ষতি হয়েছিল। ঠিক একই অস্বীকার কিন্তু বর্তমান তারেক জিয়া করে যাচ্ছে। এটা করলে পরে দেশে সংঘাত লেগেই থাকবে। আওয়ামী লীগের আমলে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর যে আতঙ্কে ছিলাম, যে শঙ্কায় ছিলাম, এখন তারেক জিয়ার দল যদি আসে, যেহেতু তারেক জিয়ার দল এখন কি বলতেছে, জামায়াতকে তারা নেবে না, তারা এক্সক্লুড করে রাখবে, জামায়াতকে বাদ রেখে করবে, তাহলে একটা ডিভিশন থাকবে, গ্রুপিং থেকে যাবে। একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি একত্রিত থাকি তাহলে আমরা উপরে উঠবো, আর যদি ডিভিশন থাকে তাহলে আমাদের পতন হবে। এই ডিভিশন